আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যুবলীগ নেতা বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি খুন জানালেন ডিবি প্রধান। শুটার ফয়সাল করিম সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট। জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের আরও বেশি অংশগ্রহণ ও সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। ঢাকার 17 আসনের দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়। পাতানো নির্বাচনের চেষ্টা হলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের। নির্দিষ্ট একটি দলের প্রতি প্রশাসনের আনুগত্য গণতন্ত্রের জন্য অশনি সংকেত। পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময়সীমা শেষ। 15 লাখের বেশি ভোটারের নিবন্ধন। গত 2 দিনে প্রার্থিতা ফিরে পেতে 164 জনের আপিল। মুস্তাফিজ ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে মন্তব্য অর্থ উপদেষ্টার। কারসাজি করে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি অভিযোগ জ্বালানি উপদেষ্টার। এবং কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা। ভিপি ও জিএস প্রার্থীদের সাথে ভিসির জরুরি বৈঠক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, যুবলীগ নেতা তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে ঘটনা হয় হত্যাকাণ্ড। চাঞ্চল্যকর এই খুনের অন্যতম অভিযুক্ত পলাতক শুটার ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে বলেও জানান ডিবির শীর্ষ এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আমাদের রাজনীতি কেবল শুরু। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিবির প্রধান শফিকুল ইসলাম দাবি করেন, আওয়ামী লীগ বিরোধী অবস্থান নেয়ায় হাদি দলটির সহযোগী সংগঠন যুবলীগের টার্গেটে পরিণত হন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে তার সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। সেই রেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে শুটার ফয়সাল করিম মাসুদ তাকে গুলি করে হত্যা করে বলেও জানান তিনি। তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। সার্বিক তদন্ত সাক্ষ্য প্রমাণে ধৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় রেকর্ড করা হয়। দীর্ঘ প্রায় 1 মাসের তদন্ত শেষে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় 17 জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এই কর্মকর্তা বলছেন, আসামি 12 জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। পলাতকদের ধরতে চলছে অভিযান। আসামিদের সম্পৃক্ত তদন্ত প্রমাণিত হয় এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তের প্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস খান, মুফতি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। গেল 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে এসে চলন্ত রিকশায় গুলি করা হয় জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় হাদির। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।
আগামী জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের আরও বেশি অংশগ্রহণ ও সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাতে তিনি এই প্রত্যাশার কথা জানান। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, বিএনপির প্রস্তুতি, রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরতে গিয়ে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, 12 ফেব্রুয়ারির হতে যাওয়া নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন বড় সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত বাংলাদেশের ভোটের গ্রহণযোগ্যতার প্রমাণ করে। বৈঠকে বিএনপির বেশ কয়েকজন নেতা ও ইউরোপীয় ইউনিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউরোপিয়ান ইউনিয়নের যে বাংলাদেশের উন্নয়নে যে অংশগ্রহণ এবং অবদান, উনি তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদেরকে, এবং তিনি আশা করেছেন, তাদেরকে অনুরোধও করেছেন যে আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নের যেন আরও বেশি সহযোগিতা করে, বাংলাদেশের উন্নয়নের জন্য আরও কার্যকর ভূমিকা পালন করে, যাতে বাংলাদেশের জনগণ উপকৃত হয়। এদিকে ঢাকা 17 সংসদীয় আসনের দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মতবিনিময় সভায় ঢাকা 17 আসনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন। মতবিনিময়ে ঢাকা 17 আসনের প্রার্থী হিসেবে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণার কৌশল সহ নানা দিক নিয়ে আলোচনা হয়। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত নেতাদের নানা দিক নির্দেশনা দেন। উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, ঢাকা 17 আসনের ভোটাররা তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। এই আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আব্দুস সালাম ও সমন্বয়কারী ডাক্তার ফরহাদ হালিম ডোনার এ সময় উপস্থিত ছিলেন। পাতানো নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহত করতে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের আনুগত্য গণতন্ত্রের জন্য অশনি সংকেত। নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা। এদিকে চট্টগ্রামে আইন শৃঙ্খলা সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ভোটের মাঠে পক্ষপাতহীন ভূমিকা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। অন্যদিকে গত 2 দিনে প্রার্থিতা ফিরে পেতে 164 জন আপিল করেছেন নির্বাচন কমিশনে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। আপনারা তো কভার করেছেন, আমরা দেখলাম যে কমিশনের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি, বরং বড় দলের পক্ষে সরাসরি কাজ করছেন রিটার্নিং কর্মকর্তারা। একই ধরনের পরিস্থিতিতে দুইজনকে দুই ধরনের রায় দিলেন, একজন এটা বাতিল করলেন আর একজন এটা বৈধ করলেন। এটা আমরা মনে করি যে স্পষ্টভাবেই একটি নির্দিষ্ট দলের প্রতি, একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসনের এক ধরনের একতরফা এবং পক্ষপাতিত্বের পরিচয় আমরা দেখেছি। আসিফ মাহমুদ আরো বলেন, একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব স্পষ্ট হয়েছে। পাতানো কোনো নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। আমরা যদি দেখি বাংলাদেশে আরো একটি পাতানো নির্বাচনের প্লট সাজানো হচ্ছে, তাহলে অবশ্যই তখন আমাদেরকে রাজপথ বেছে নিতে হবে। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সবচেয়ে বড় অর্জন করার কথা ছিল ভোটাধিকার, যেটা বিগত 3টা নির্বাচনে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছে। এবার যেন কোনোভাবেই বঞ্চিত না হয় সেটা আমরা নিশ্চিত করব। কিন্তু যদি তা সম্ভব না হয় তাহলে প্রয়োজনে আমরা রাজপথে নামতে প্রস্তুত আছি। এদিকে চট্টগ্রামে আইন শৃঙ্খলা সভায় অংশ নেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের যে যৌথ বাহিনী অপারেশন চলমান আছে, আপনারা জানেন যে সশস্ত্র বাহিনী ইউনাইট টু সিভিল পাওয়ার ডিপ্লয়েড আছে, কিন্তু এটাকে আমরা রিইনভিগোরেট করে যৌথ বাহিনী অপারেশনটাকে আরো গতিশীল করার জন্য নির্দেশনা দিয়েছি, যেটা আপনারা অতি শীঘ্রই দেখতে পারবেন। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর প্রার্থিতার পক্ষে বিপক্ষে দ্বিতীয় দিনের মতো আপিলের আবেদন করেন অনেকে। প্রার্থিতা ফিরে পেতে 2 দিনে আবেদন জমা পড়েছে 164টি। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।
পোস্টাল ভোটিং নিবন্ধনে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, প্রথমবারের মতো শুরু হওয়া এই ব্যবস্থার আওতায় অনলাইনের মাধ্যমে দেশ বিদেশে 15,33,633 জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে দেশের 7 লাখ ভোটার যারা নির্বাচনে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করার কারণে নিজের আসনে সরাসরি ভোট দিতে পারেন না। রাজধানী বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী প্রায় প্রস্তুত জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাত দিয়ে শফিকুল আলম বলেন, যারা দায়িত্ব পালন করবেন তাদের 70% প্রশিক্ষণ ইতিমধ্যে শেষ হয়েছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে এখনো যারা সন্দেহ প্রকাশ করছেন সরকার তাদের নজরদারিতে রেখেছে বলেও জানান প্রেস সচিব। এ সময় ডেপুটি প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেন, দক্ষিণ পশ্চিম অঞ্চলের চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন হয়েছেন যশোরের রানা প্রতাপ বৈরাগী। আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ঐতিহাসিক ঘটনা। ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি এবং অন্যান্য অনেক দেশ পোস্টাল ব্যালটের রেজিস্ট্রেশনের এই মডেলটা দেখতে চাচ্ছে, এটা কিভাবে ওয়ার্ক করে। ইলেকশন কমিশনের কথা হচ্ছে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সাথে সাথে এরা তাদের পোস্টাল ব্যালটটা দিতে পারবেন, সেটা 21শে জানুয়ারি থেকে। দেশের উন্নয়নে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা, নীতি ও আদর্শ রয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজারে চকরিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি আরও বলেন, আপোষহীন এ নেত্রীর অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলেই ইমাম, মুয়াজ্জিন, খতিবদের জন্য ভাতা, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং স্বাস্থ্য কার্ড চালু করা হবে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার ভারতের সহায়তায় বাংলাদেশে এক ব্যক্তির শাসন কায়েম করেছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, গণ অভ্যুত্থানের পালিয়ে গিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার আপন ঠিকানা দিল্লিতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশে গণতন্ত্রের জন্য রক্তদান করেছে, হাজারে হাজারে শহীদ হয়েছে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে, ফেসিবাদের পতন হয়েছে, ফেসিস্ট শেখ হাসিনা তার আপন ঠিকানা দিল্লিতে অবস্থান নিয়েছে। এই দেশে একদলীয় বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছেন 1979 সালে সাংবিধানিকভাবে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম সচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিকেলে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে আহ্বান জানান তিনি। গাজী আতাউর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান উন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশন ও সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে। ছোটখাটো কিছু কারণে ইসলামী আন্দোলন দলের বেশ কিছু প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জবাবদিহিতার বাইরে যদি কেউ না থাকে, মিডিয়া, এনজিও সকলেই যদি আমরা জবাবদিহিতার মধ্যে না থাকি, তাহলে তো একটা আসলে এখানে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন হবে না। এখানে আমরা মনে করছি যে এখানে আসলে সবাই জবাবদিহিতার আওতায় নেই। এই জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব হলো, হ্যাঁ অবশ্যই এখানে ফ্রিডম অফ প্রেস থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু তারপরেও জবাবদিহিতা থাকা দরকার। ক্রিকেটার মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থ উপদেষ্টা। তবে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক চলমান থাকবে। তিনি বলেন, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া দুঃখজনক, যার সঠিক প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, কারসাজি করে সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। बांग्लादेश के खिलाड़ियों को खिलाने वाला शाहरुख खान देशद्रोही है, तो बांग्लादेश के प्रधानमंत्री शेख हसीना को पनाह देने वाले मोदी जी क्या? মোস্তাফিজকে দলে নিয়ে শাহরুখ খান যদি দেশদ্রোহী হন, তাহলে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে মোদি কি? এমন প্রশ্ন ছুড়ে ভাইরাল হয়েছে ভারতের এই শিশু। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পাল্টাপাল্টি যুক্তিতর্ক চলছে দুদেশেই। এবার প্রতিক্রিয়া জানালেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও জ্বালানি উপদেষ্টা। শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয় নাই, এটা আপনি স্বীকার করবেন। ভালো প্লেয়ার, একটা বিখ্যাত প্লেয়ার যাবে,
এবং যারা নিয়েছে তারা টেকনিক্যাল রিজনে করে দয়া দাক্ষিণ্য করে তো তাকে নেওয়া হয় নাই, ওদের সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার একটা কারণে সেটা তো খুব এটা সিকুয়েল যেটা হয়েছে এগুলো এটা আনফর্চুনেট। আমি বলি এটা দুঃখজনক, এটা দুই দেশের জন্য কারোর জন্য ভালো হবে না। তো এটা তো অনেকটা তো রাজনীতির সাথে চলে গেছে। সম্পর্ক উন্নয়নে দুদেশকেই এগিয়ে আসা উচিত বলে মনে করছেন অর্থ উপদেষ্টা। জানান, চলমান পরিস্থিতিতেও ভারত থেকে কোনো পণ্য আমদানি বন্ধ করা হবে না। আর আমার মনে একটা ইমোশনের সাথে কাজ হয়েছে, তো এটা দুই পক্ষ একটা বিবেচনা করে এটাকে রেখে হবে। আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক রাজনৈতিক ক্ষেত্রে বলে অর্থনৈতিক ক্ষেত্রে এটা হ্যাম্পার হোক। এ সময় জ্বালানি উপদেষ্টা কথা বলেন গ্যাস সিলিন্ডার সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে। জানান, কারসাজি করে দাম বাড়ানো হয়েছে, তাদের ধরতে অভিযান জোরদার করা হচ্ছে। দাম যে অস্বাভাবিক যে হয়েছে এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে পে স্কেল দেওয়ার বিষয়টি এখনও আলোচনা চলছে বলে জানান অর্থ উপদেষ্টা। এটা আমি এখন বলতে পারবো না। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। ভোট গণনা মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনা আপাতত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে যকসু নির্বাচন কমিশন। রাত 9:30টার দিকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে সকাল 9টা থেকে 4:45 পর্যন্ত চলে ভোট গ্রহণ। এরপর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে রাত 7:30টার পর শুরু হয় ভোট গণনা। তবে ভোট গণনার শুরুর কিছু সময় পর মেশিনের ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ থাকে। ব্যালট পেপারগুলো 2টি মেশিনে ক্রস চেক করলে ফলাফলে ব্যবধান আসে। এ সময় নির্বাচন কমিশন সেটি ম্যানুয়ালি গণনা করে ক্রস চেক করেন। পরবর্তী করণীয় নির্ধারণে ভিপি ও জিএস প্রার্থীদের সাথে বৈঠকে বসেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ওএমআর মেশিনে আমরা 3 দিন ট্রায়াল করেছি। এই ট্রায়ালে আমাদের কোনো সমস্যা ছিল না। টেকনিক্যাল কারণ, টেকনিক্যাল ত্রুটি ধরা পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ভিপি এবং জিএস ক্যান্ডিডেটরা একটু ভাইস চ্যান্সেলর কনফারেন্স রুমে যাবেন, আর সবাই আমরা এখানে থাকবো। মিডিয়া দরকার নাই, আমরা ওখানে একটা ইনক্লুসিভ সিদ্ধান্ত নিব। আমরা সিদ্ধান্ত নেওয়ার পরে মিডিয়াকে সেই সিদ্ধান্ত জানিয়ে দেব। দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ইয়াসিন রানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, ফলাফল গণনা নিয়ে আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কি? আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাজিয়াত, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে ভিপি এবং জিএস ক্যান্ডিডেটদের সাথে নির্বাচন কমিশন, যকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈঠক করা হচ্ছে। এটি মূলত ভিসির কার্যালয়ে যে অডিটোরিয়াম রয়েছে সেখানে অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত এই বৈঠকটি চলছে। এই জটিলতাটা শুরু হয় এখানে 3:30টার সময় যখন ভোট গ্রহণ শেষ হয়। এরপর থেকে এই ভোট গ্রহণটা আসলে কখন হবে, কখন শুরু করবে, এই বিষয়টা নিয়ে নানান ধরনের কানাঘুষা ছিল। তবে 7:30টার পর থেকে ভোট গণনা শুরু হয়। এরপরে মূলত আসলে এখানে জটিলতা দেখা যায়। একটি মেশিনে দেখা যাচ্ছে যে ফলাফল আসছে এবং আরেকটি মেশিন এটা ক্রস চেক করার সময় আসলে দেখা যায় আসলে ফলাফলটা ভিন্ন আসে। এর পরবর্তীতে আসলে নির্বাচন কমিশন এই বিষয়টা নিয়ে খুব জটিলতার মধ্যে পড়ে যে আসলে এটা তারা কি করবে। সেই হিসেবে তারা সিদ্ধান্ত নেয় যে আসলে জিএস এবং ভিপি ক্যান্ডিডেটদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবে যে আসলে মেশিনে গণনা করা হবে না হাতে গণনা করা হবে, আসলে বিষয়টি কোন দিকে সমাধানে যাবে। এক্ষেত্রে একটি বিষয় জানানোর চেষ্টা করবো, যেহেতু যদি ভিপি এবং জিএস ক্যান্ডিডেট যারা এখানে 4টি প্যানেল আছে তারা যদি দ্বিমত পোষণ করে আসলে কিভাবে হবে। পরবর্তীতে এই দ্বিমত পোষণ করলে আজ রাতে সম্ভবত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একটি জরুরি সভা ডাকা হতে পারে। সেই সভার মধ্যে বিশেষত এখানে সিদ্ধান্ত নেবে আসলে এই পরিস্থিতি থেকে আসলে করণীয় কি হবে। তবে এখন পর্যন্ত যে ধরনের জটিলতা আছে আমি একটু পিছনে দেখানোর চেষ্টা করবো। এখানে যে ব্যালট বক্সগুলো রাখা আছে, এখানে আনসার ব্যাটালিয়নের সদস্যরা প্রতিটি ব্যালট এখানে পাহারা দিচ্ছেন। পাহারা দেওয়ার মাধ্যমে যে কোনো ধরনের জটিলতা যেন না হয়। আর এই যে অডিটোরিয়াম, এখানে মূলত এই অডিটোরিয়ামের মধ্যে আসলে যারা সাংবাদিক রয়েছেন এবং যারা এখানে ছাত্র ছিলেন এবং ক্যান্ডিডেট ছিলেন তার বাইরে আসলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের এই চত্বরে বড় কয়েকটি এলইডি স্ক্রিন দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের গেটের বাহিরে এলইডি স্ক্রিন দেওয়া হয়েছে। সেখানে ভোট গণনার বিষয়টি হলো দেখানো হচ্ছে এবং মূলত যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছেন না, সবাই বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করতে বলা হয়েছে। এখন পরবর্তীতে কখন আসলে ভোট গণনা শুরু হবে, কিভাবে করবে, এই বিষয়ে আমরা পরবর্তী সংবাদের মাধ্যমে জানানোর চেষ্টা করব। নাজিয়াত, এ ছিল যকসু নির্বাচনের ভোটের গণনার সবশেষ তথ্য। জি রানা, আপনাকে ধন্যবাদ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলাফল গণনা নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, এই মাধ্যমের অপব্যবহার করে মব সন্ত্রাস সৃষ্টি এবং সামাজিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন ও সরকার ব্যর্থ। এ সময় ডিজিটালাইজেশনের সুফল পেতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মত দেন আলোচকরা। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডিজিটাল অর্থনীতি ও উদ্যোক্তা প্রসঙ্গে এই মুক্ত আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে আলোচকরা বলেন, দেশের সব ক্ষেত্রে ডিজিটালাইজেশনের ছোঁয়া লাগলেও এর উপকার মানুষ পাচ্ছে না। রাজনীতিবিদরা কিন্তু আলোচনা করে না, কৃষক শ্রমিক কথাগুলোও নাই। তো ফলে আয়ের বৈষম্য চরম হচ্ছে এবং এই ডিজিটাইজেশনে একটা বিশাল রকমের দূরত্ব কিন্তু হয়ে যেতে পারে। প্রকল্পগুলো সবই অধিকাংশই বিদেশি অর্থায়নে, তারা এক একটা তাদের ভেন্ডর এবং তাদের কনসালটেন্টকে নিয়োগ করার জন্যই আমাদের উপরে প্রকল্প চাপিয়ে দেয়। এই বিদেশি অর্থায়ন দিয়ে অটোমেশন ডিজিটাইজেশন তা সুস্থ স্বাভাবিকভাবে হবে না। রিফর্মসের একটি শুনলাম, মনে হলো যে এবার হয়তো বা কিছু সংস্কার সত্যি সত্যি আসছে। আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থা কি হবে সিদ্ধান্ত না নিয়ে আগে নির্বাচন মানে গণতন্ত্র প্রতিষ্ঠা করছি, এটা মিথ্যাচার, এটা ধোঁকা দেওয়া হচ্ছে। এ সময় ডিজিটালাইজেশনের সুবিধা পেতে একটি স্বাধীন সেন্ট্রাল ডাটা সেন্টার নির্মাণের পরামর্শ দেন নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। স্বাধীন একটি একীভূত জাতীয় তথ্য ভান্ডার করতে হবে, যেখানে আমাদের সব ধরনের তথ্যগুলো আমরা একত্রিত করব। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ডিজিটাল দুনিয়ায় এআই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বন্ধে সরকারের পদক্ষেপের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের যে নেতিবাচক প্রভাব আমরা এই নির্বাচনের ভিতর দিয়ে দেখছি, এটার ভিতর দিয়ে একই রকম ভাবে মবকে উস্কানি দিয়ে যেভাবে মানুষকে আক্রমণ করা আমরা দেখছি, এইটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো দায়িত্বশীল আচরণ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখছি না। এইটা অবশ্যম্ভাবীভাবে এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমার মনে হয় নাগরিকরা দাবি জানাচ্ছে। বাংলাদেশে মেটা সহ অন্যান্য যোগাযোগ মাধ্যমের দপ্তর খোলার ব্যাপারে সরকারকে উদ্যোগ নেয়ার তাগিদ দেন এই অর্থনীতিবিদ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আগামী 12 জানুয়ারি। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ঠিক করেন। এদিন সকালে সালমান এফ রহমান ও আনিসুল হককে কারাগার থেকে কড়া পাহারায় ট্রাইব্যুনালে নিয়ে আসে পুলিশ। গত 22 ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানি শেষ করে প্রসিকিউশন। শুনানিতে সালমান ও আনিসুলের একটি বিতর্কিত ফোনালাপ ট্রাইব্যুনালে বাজিয়ে শোনানো হয়। প্রসিকিউশনের অভিযোগ, জুলাই গণ আন্দোলনের সময় ওই ফোনালাপের পর ঢাকা সহ সারা দেশে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড চালানো হয়। 4 জানুয়ারি শুনানিতে ফোনালাপটি সালমান ও আনিসুলের নয় দাবি করে বিদেশি বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষার আবেদন জানায় আসামি পক্ষ। যেই সব অভিযোগ সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে আনয়ন করা হয়েছে, সেটা রাষ্ট্রপক্ষ কর্তৃক দাখিলকৃত যেসব তথ্যপত্র দেওয়া হয়েছে সেটা প্রমাণ করে না। তাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি যে এভিডেন্স এসছে, ডিসচার্জে তো প্রশ্নই আসে না, তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করা ছাড়া কোনো বিকল্প নেই। আদালত আমাদের আর্গুমেন্ট শুনেছেন, শেষ হয়েছে। আগামী 12 জানুয়ারি এই বিষয়ে চার্জ গঠনের বিষয়ে আদালত আদেশ দেবেন। কুমিল্লা 6 আসনে বিএনপি নেতা আমির উর রশিদ ইয়াসিন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছেন ধানের শীষ মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। দলের এই দুই নেতার মধ্যে ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ভোটাররা। তবে ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে নয়, যোগ্যতা দিয়ে মানুষের মন জয় করে নির্বাচিত হতে চান জামায়াত মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। কুমিল্লা থেকে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট সদর দক্ষিণ নিয়ে গঠিত কুমিল্লা 6 আসন। আসনটিতে মোট ভোটার
6,44,776 জন। জেলার 11টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোট এই আসনে। জেলার প্রাণকেন্দ্র হলেও এই আসনটিতে রয়েছে নানা সমস্যা। কুমিল্লা দীর্ঘদিন কুমিল্লা রয়ে গেছে, কুমিল্লা কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা চাই নতুনরা আসুক নির্বাচনে এবং ইয়ং জেনারেশন আসুক। এমন নেতা চাই যাতে আমাদের যানজট মুক্ত শহর হোক, ড্রেনগুলো ঠিক হোক কুমিল্লা শহরের। যোগ্য লোকের হাতেই কুমিল্লার যেই ইয়েটা যায়, ক্ষমতাটা যায়, এবং কুমিল্লা অবশ্যই আমরা চাই বিভাগটা যেন সম্পূর্ণ হয়। এবারের নির্বাচনে বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থী মোট 9 জন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জেলা বিএনপির সাবেক সভাপতি মনোনয়ন বঞ্চিত আমিনুর রশিদ স্বতন্ত্র হিসেবে লড়ছেন। জনগণ জানে আমি অর্থলিপ্সু মানুষ না, অর্থ উপার্জনের জন্য রাজনীতি করি না, টেন্ডারবাজি আমার পেশা না। এবং যারা আমাকে ভোট দেওয়ার জন্য রেডি হচ্ছে তাদের একটাই কথা, আমরা আগামী দিনে জমি দখলকে না বলতে চাই, চাঁদাবাজকে না বলতে চাই, টেন্ডারবাজকে না বলতে চাই। আলহাজ মনোলোক চৌধুরী সাহেব, উনি একজন বর্ষিয়ান নেতা, উনি অনেক অভিজ্ঞতা আছে, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, দীর্ঘদিন সংসদে ছিলেন। তো আমরা আশা করি যে ওনার মাধ্যমে এখানে কুমিল্লা, অবহেলিত কুমিল্লা একটা উন্নয়নের রোল মডেল হবে, সেটা আমি আশা করতে পারি আগামী নির্বাচনে। এসব সমীকরণে গুরুত্ব দিচ্ছেন না জামাত মনোনীত প্রার্থী কাজী দীন মোহাম্মদ। এক ভাগের সাথে 2 ভাগ হলে একটু তো বেশ কম হইতেই পারে। হ্যাঁ, তো এটা আমরা ওইটার প্রতি বেশি আমাদের এত আশা না। আমরা জনগণের ভোটারদের আমাদের প্রত্যাশা, এবং এটি আমাদের আশা করতেছি বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ। জেলার সার্বিক উন্নয়নের জন্য কুমিল্লা বিভাগের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ভোটাররা। মনির হোসেন তপু, ATN বাংলা, কুমিল্লা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন শরীয়তপুরের চৌরঙ্গি মোড় থেকে আমাদের প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজ জানাচ্ছেন সেখানকার সর্বশেষ নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি আজ শরীয়তপুর চৌরঙ্গিতে। আমি যদি জানাই যে শরীয়তপুর মোট 3টি আসন, 3টি আসনে প্রার্থী রয়েছে 16 জন বৈধ প্রার্থী, অর্থাৎ এই বৈধ প্রার্থী 16 জনই কিন্তু ভোটের মাঠে রয়েছে এবং তারা ভোট প্রার্থনা করছে। এবং আমি যদি জানাই এখানে মূলত লড়াইটা হবে বিএনপি এবং জামাত শিবিরের মাঝেই, এবং এখানে রয়েছে ইসলামী আন্দোলন, তারাও 3য় স্থানে থাকবে এরকমটাই সাধারণ মানুষের ধারণা। এবং আমি যদি জানাই যে শরীয়তপুরের যে 3টি আসন রয়েছে, অর্থাৎ শরীয়তপুরে আমি যেই আসনটি রয়েছে এখানে রয়েছে সাইদ আসলাম, যিনি বিএনপি সমর্থিত প্রার্থী, এবং এখানে জামাত ইসলামীর যিনি রয়েছেন তিনি রয়েছেন মোশাররফ হোসেন, তিনিও কিন্তু ভোটের মাঠে রয়েছেন এবং তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করে তাদের জানান দিচ্ছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে এবং তাদেরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই ছিল আমাদের সালাম স্টিল ভোটের গাড়ি থেকে সর্বশেষ শরীয়তপুরের চিত্র। আবারও সালাম স্টিল ভোটের গাড়ি খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কক্সবাজারের মেরিন ড্রাইভে আছেন সহকর্মী আলী আসগর ইমন, তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি আছি কক্সবাজারে, আর আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজারের সে বিখ্যাত মেরিন ড্রাইভ রোডে। এটি কক্সবাজার 3 নির্বাচনী আসন এবং সংসদীয় আসন 296। এখানকার মোট ভোটার 5,40,000-এর কিছু বেশি। এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলবো কেমন চলছে নির্বাচন আয়োজন, চলুন আমার সাথে। বাংলাদেশে যেহেতু স্থায়িত্ব থাকতে পারে, হ্যাঁ, যে কোনাকুনি যেমন মার্ডার চলতেছে, এরে মেরে ফেলতেছে, এটা যেমন না হয়, হ্যাঁ, যাতে সবাই ভালোর জন্য থাকতে, মিলেমিশে থাকার জন্য, এটার জন্য আমরা চাই। মানুষ এখন মন ভরে খুশি মনে ভোট দিবে। মানুষে অনেক একটা ছিল, এরকম একটা দিন চাইছিল মানুষ সুন্দর মনে যাকে ইচ্ছে তাকে ভোট দিবে এই দেশ সোনার বাংলাদেশ হিসাবে। ইনশাল্লাহ আমরা আগামী বাস চাইবো সেই সোনার বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত হয়। এখানকার স্থানীয় মানুষরা বলছিলেন তারা সত্যিকার অর্থে বাংলাদেশকে সোনার বাংলা দেখতে চায়। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি কক্সবাজার মেরিন ড্রাইভে, যে কোনো মুহূর্তে পৌঁছে যাব আপনার এলাকায়, আমাদের সাথে থাকুন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কুমিল্লা 5 আসনের বুড়িচংয়ে আছেন সহকর্মী মনির হোসেন তপু, তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা কয়েকদিন ধরে কুমিল্লায় রয়েছি এবং কুমিল্লার ভোটারদের সাথে কথা বলছি এবং এই কুমিল্লার যে 11টি আসন রয়েছে সেই আসনগুলোর বিভিন্ন চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করছি।
বর্তমানে বিভিন্ন দলের যারা মনোনীত প্রার্থী রয়েছেন তারা তাদের কার্যক্রম চালাচ্ছেন। তবে কয়েকটি আসনে এখন অনেক প্রার্থী তাদের বিভিন্ন কার্যক্রমে ঢাকা সহ দেশের বাইরে রয়েছেন। তবে এখানে যারা সাধারণ যারা ভোটার রয়েছেন বা তাদের যারা বিভিন্ন প্রার্থী যারা সমর্থক রয়েছেন তারা এই শীতকে উপেক্ষা করে তাদের যে নির্বাচনী যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম চালাচ্ছে। এই ছিল আমার কাছে সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে সবশেষ খবর। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কক্সবাজারে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ এর বার্ষিক বিজনেস কনফারেন্স উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টায় শহরের হোটেল সি প্যালেস প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ এর চিফ মোতাল্লামি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া। তিনি বলেন, হামদর্দ দীর্ঘকাল ধরে মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মানসম্মত স্বাস্থ্য ও শিক্ষা সেবা পৌঁছে দেওয়া। সেবামূলক এই অগ্রযাত্রা ভবিষ্যতেও ব্যবহৃত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বাংলাদেশ সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন। এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বার্ষিক কনফারেন্সে আগত প্রতিনিধিরা র্যালিতে অংশগ্রহণ করেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর মধ্যে ৫৪.৮% পরিবার মার্কিন সরকারের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা নিয়ে থাকে, এমন তথ্য প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এই নিয়ে একটি তালিকা প্রকাশ করেন তিনি। এই তালিকায় ১৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশের নাম। প্রকাশিত তালিকায় ২৫% নিচে সরকারি সহায়তা গ্রহণকারী কোনো দেশের নাম নেই। ১২০টি দেশের একটি তালিকা প্রকাশ করেন ট্রাম্প। তালিকাটিতে দেখানো হয়েছে কোন কোন দেশের অভিবাসী পরিবারগুলো যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে কত শতাংশ সহায়তা নেয়। তালিকায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, চীন, মিয়ানমার ও ভুটানের নাম রয়েছে, তবে এতে ভারতের নাম নেই। খেলার খবর। টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়া নিয়ে নিজেদের সিদ্ধান্তে এখনো অটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এদিকে বিশ্বকাপের সময় বাংলাদেশকে রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে বলে জানা যায়, কিন্তু তাতেও বিসিবি রাজি হবে না বলে অনড় আছে। আইপিএল থেকে ওনাকে কেন নাম সরাই দিল বা করলো, এটা আসলে আমরা কেউই জানি না। হয়তো পলিটিক্যাল ইস্যু হইতে পারে, বাট ক্রিকেটে পলিটিক্স না আসাটাই ভালো। আর আমরা তো চাই, আমরা তো পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করি না। এজ এ প্লেয়ার হিসাবে আইপিএল খেলার ইচ্ছা থাকে, ওই হিসাবে আমরা নাম দিই। সো নেক্সট ইয়ার যদি এজেন্টের সাথে কথা বলে বা দেশে যারা আছে তাদের সাথে কথা বলে আমরা নাম দিব বা নাম দিব না। চিফ অফ আর্মি স্টাফ প্রথম আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা 2026-এ চ্যাম্পিয়ন হয়েছে মিশরের ইয়াসিন সৌদি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তিনি মালয়েশিয়া ডুনকান লিকে পরাজিত করেন। ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে এই টুর্নামেন্টের সমাপনী দিনে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 5 দিন ব্যাপী এই টুর্নামেন্টে বাংলাদেশ সহ 9টি দেশের 24 জন পেশাদার স্কোয়াশ খেলোয়াড় অংশ নেন। এই ধরনের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা এখন থেকে নিয়মিত আয়োজন করা হবে বলে জানান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং চিফ এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের সহসভাপতি এবং বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও ফেডারেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। আর্মি স্টেডিয়ামের পাশে এরকম 2টা স্টেডিয়াম করছি, সেখানে সমস্ত ইনডোর গেমস গুলো সেখানে করা যাবে, প্র্যাকটিস করা যাবে। তখন ঢাকার মধ্যেই একটা জায়গায়
সমস্ত ইনডোর গেমসগুলো করা সম্ভব হবে। অলিম্পিক ভিলেজের কনস্ট্রাকশনের কাজ আমরা হাতে নিয়েছি, সেখানে অলিম্পিক ভিলেজ হয়ে গেলে, বিকজ এই স্কোয়াশও 2028 সাল থেকে এটা একটা অলিম্পিক ইভেন্ট হবে, এবং তখন আমরা বড় বড় অনুষ্ঠান লাইক এশিয়ান গেমস থেকে শুরু করে সেগুলো আমরা ইনশাআল্লাহ আমরা অর্গানাইজ করতে পারবো। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। যুবলীগ নেতা বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি খুন, জানালেন ডিবি প্রধান। শুটার ফয়সাল করিম সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট। জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের আরো বেশি অংশগ্রহণ ও সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। ঢাকার 17 আসনের দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়। পাতানো নির্বাচনের চেষ্টা হলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের। নির্দিষ্ট একটি দলের প্রতি প্রশাসনের আনুগত্য গণতন্ত্রের জন্য অশনি সংকেত। পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময়সীমা শেষ। 15 লাখের বেশি ভোটারের নিবন্ধন। গত 2 দিনে প্রার্থিতা ফিরে পেতে 164 জনের আপিল। মুস্তাফিজ ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে মন্তব্য অর্থ উপদেষ্টার। কারসাজি করে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি, অভিযোগ জ্বালানি উপদেষ্টার। এবং কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা। ভিপি ও জিএস প্রার্থীদের সাথে ভিসির জরুরি বৈঠক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।